Thank you, viewers. We are coming back after our short break. ডাক্তার সাহেব, আমরা যেখানে আলাপ করতেছিলাম যে এই ডায়াবেটিস, দুই ধরনের ডায়াবেটিস আমরা জানি। একটা হলো গিয়া আপনার ডায়াবেটিস 2 এবং ডায়াবেটিস 1। আমরা ডায়াবেটিস 1 সম্পর্কে আমরা বেশি জানি না। আপনি যদি ডায়াবেটিস 1 সম্পর্কে কিছু বলেন এবং এটা কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আমরা কিছু উপকার পেতে পারি। ধন্যবাদ। আসলে কিছু কিছু রোগের ব্যাপারে বলা জেনেটিক, বংশগত, অর্থাৎ দাদা আছে, দাদা বা দাদার বাবার ছিল অথবা দাদা ছিল, এইভাবে মা আছে, দাদির আছে, এটা একটা জেনেটিক মানে বংশগত ধারাবাহিকতা আসছে। কিন্তু সেটা এক কথা। আবার সহর্জিত আপনি নিজে তৈরি করছেন, নিজের অনিয়মের কারণে ডায়াবেটিস সৃষ্টি হয়েছে। আর অনেকে ডায়াবেটিস হওয়ার পরে পয়সা আছে, প্রচুর টাকা আছে, দন আছে, জন আছে ইত্যাদি, খাওয়া দাওয়া কমে গেছে যেহেতু আপনার ডায়াবেটিস। না, এটা ঠিক না। আপনি সুষম খাবার, ভালো ভালো খাবার খাবেন, বেশি করে ব্যায়াম করবেন, আপনার মন শরীরে সচেতন রাখবেন এবং খেতে হবে। কম খেয়ে যে আপনি সুস্থ থাকবেন কথা ঠিক না। পরিমাণ মতো খাবেন, টাইম মতো খাবেন এবং বারবার খাবেন, একটু একটু করে খাইতে থাকেন এবং প্রচুর হাঁটাহাঁটি করেন। ডেইলি 10 মাইল হাঁটতে পারেন, তাড়াতাড়ি করে 10 মাইল হাঁটেন, তো আপনার খাবার তো আপনার কম খাবেন আর আপনার ডায়াবেটিস সুস্থ হবেন এমন তো কথা না। আপনি বেশি না যেটা দরকার বডিটা খাবেন এবং বেশি করে হাঁটবেন, ব্যায়াম করবেন, শরীর মন সুস্থ রাখবেন, ধ্যান করবেন মনের সতেজতার জন্য, দেখবেন ডায়াবেটিস থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এবং হোমিওপ্যাথি ঔষধ বা এই ধরনের কিছু যদি ভেষজ যদি খেতে পারেন, অভ্যাস করতে পারেন, তাহলে সারা জীবন ডায়াবেটিস ওষুধ খাওয়ার দরকার নেই। আমি মনে করি এই জায়গা আমাদের চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্র, যে একটা লোক সারা জীবন ডায়াবেটিস ওষুধ খাবেন, এই জায়গাতে বেরিয়ে আসতে হবে। এটা বিজনেস হিসাবে, মানুষের সেবা, এটা বিজনেস না। আমি বিজনেস করব যে মানুষকে সারা জীবনে ওষুধ খাওয়াইয়া সারা জীবনেই বিজনেস করব, না, সেটা মানবতা আমার মতে বিরোধী। আপনি সুস্থ করার জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা রাখতে হবে যাতে একজন লোক সারা জীবন ডায়াবেটিস ওষুধ না খায়। অর্থাৎ এই জায়গাতে বের হওয়ার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, আমার মনে হয় ভালো ভালো খাবার খাবেন, প্রচুর হাঁটাহাঁটি করবেন, প্রচুর ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন, সুস্থ থাকবেন, ডায়াবেটিসে দূরে সরিয়ে দেন এবং ব্লাড প্রেশার থেকে আপনার স্ট্রেস কমাই দেন, ব্লাড প্রেশার থেকে মুক্তি পান। এগুলো আসলেই সম্ভব। এবং এটা যদি আপনি আত্মবিশ্বাস থাকে, আপনার মনের দৃঢ়তা থাকে যে আমি আজ থেকে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার থেকে মুক্তি চাই, এবং এই লক্ষ্যে যদি আপনি চেষ্টা করেন, আপনি অবশ্যই সুস্থ হবেন। এবং আপনি যদি শুধু ডাক্তার নির্ভরশীল, ঔষধ নির্ভরশীল হন, আপনার নিয়ন্ত্রণ আপনি হারিয়ে পেলেন। আত্মবিশ্বাস, আপনার চেতনা, আপনার আত্মবিশ্বাস, একজন মানুষ হিসাবে আপনি একজন অনন্য সৃষ্টি, এখান থেকে যদি আপনি ডাক্তার নির্ভরশীল হয়ে যান, ফার্মেসি নির্ভর, ঔষধ নির্ভরশীল, এক বক্স ঔষধ রাখলেন খেলেন, না, সেটা ঠিক না। এক জায়গাতে বেরিয়ে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। চেষ্টা করবেন, অবশ্যই সুস্থ থাকবেন। যারা অনেক বয়স হয়ে গেছে 80-90, এটা অন্য কথা, কিন্তু আমরা বয়স মাত্র 40, 50, 60, তো আপনি সুস্থ থাকবেন। আবার যদি অনেকে কর্মহীন হয়ে যায়, শুধু ডায়াবেটিসের বাহানায় কর্মহীন আর বেনিফিট এটা নির্ভরশীল না, এটা ঠিক না। আপনাকে কর্মতে থাকা উচিত, এক্সারসাইজ করা উচিত এবং সুস্থ সবল মন এবং শরীর নিয়ে থাকা উচিত। আর শুধু বেনিফিট নির্ভরশীল, আর আমার ডায়াবেটিস হয়েছে, ব্লাড প্রেশার হয়েছে, আমার আর্থ্রাইটিস হয়ে গেছে, আমার ডিপ্রেশন হয়ে গেছে, বেনিফিট না, এটা ঠিক না। জীবন সেদিকে যাওয়া ঠিক নয়, পরিশ্রমের দিকে থাকা উচিত। পরিশ্রম, স্বাবলম্বী হওয়া উচিত এবং সুস্থ থাকার জন্য জ্ঞান থাকা উচিত। আমি মনে করি প্রতিটা মানুষ, যে কোনো দেশেরই হোক, এই দেশ এবং যে কোনো দেশের হোক, আপনাকে সুস্থ থাকার জন্যই আপনার প্রচেষ্টা এবং এটাকে অব্যাহত রাখতে হবে। আপনি সুস্থ হবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আপনি বলছেন আমাদের অনেকের জেনেটিক এই রোগ যেটা ডায়াবেটিস আছে, ডায়াবেটিস টাইপ 1। এই টাইপ 1-এ আমি দেখলাম অনেক ইয়াং বাচ্চারা তারা এই টাইপ 1-এ আছে এবং তারা ইনসুলিন নিচ্ছে। এবং এদের ব্যাপারে আপনি কি বলেন, ইনসুলিনকে কিভাবে না নিয়ে তারা স্বাভাবিক জীবনযাত্রায় বাঁচতে পারে? আমি এই মুহূর্তে বলতে পারবো না যে আপনি বন্ধ করেন, কিন্তু আপনাকে বন্ধ করার জন্য সেই পথে আপনাকে আগাতে হবে। আপনি বন্ধ করার জন্যই যেসব জিনিস দরকার
সেগুলো যদি করেন তাহলে অবশ্যই ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা স্বাভাবিক, তাৎক্ষণিক সিদ্ধান্ত না ঠিক না, কিন্তু আপনাকে চেষ্টা নিতে হবে, রুটিন করতে হবে, এই জায়গাতেই আপনি কীভাবে অগ্রসর হবেন, বেরিয়ে আসতে পারেন, কি এই পথ থেকে কীভাবে চলে আসবেন, এটা সম্ভব। আপনার প্যানক্রিয়াসের ফাংশন কী, লিভারের ফাংশন কী, ব্রেনের ফাংশন কী, আপনার খাওয়ার ফাংশন কী, আপনার শরীরের মধ্যে রক্ত পরীক্ষার মধ্যে কী কী সমস্যা আছে, এইগুলো অবশ্যই দরকার অবশ্যই। কিন্তু এটার উপরে নির্ভর করে যে আপনি থাকবেন যে আমার এই রোগে, এই যেখানে হ্যানিম্যান, আমি হ্যানিম্যানের আদর্শ থেকে বললে যে হ্যানিম্যান এই জায়গাতে বলছেন আমাদের সুস্থ থাকার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে, সুস্থ জীবন, স্বাভাবিক জীবন, এবং কীভাবে স্বাভাবিক সুস্থভাবে বাঁচা এবং কম খরচে কম কষ্টে কীভাবে চিকিৎসা সেবা দেওয়া যায়, এটি হলো হ্যানিম্যানের নিয়ম, নীতি এবং আদর্শ। তিনি এই প্রচলিত চিকিৎসা ব্যবস্থাকে বাদ দিয়ে এই চিকিৎসা ব্যবস্থা তিনি আবিষ্কার করলেন, এবং এই বিষয়ে পৃথিবীর অনেক মানুষ গবেষণা করেছেন, আগেও করেছেন ওনার আগে, কিন্তু উনি এস্টাবলিশ করছেন এবং ওনার পরে আবার অনেকে এস্টাবলিশ করছেন, এবং সারা পৃথিবীব্যাপী হোমিওপ্যাথি চিকিৎসার জনপ্রিয়তা বাড়ছে। এবং আমি মনে করি, আবার আগে বলেছি এখনও বলি, আগামী বিশ্ব হবে হোমিওপ্যাথি চিকিৎসার বিশ্ব। আমার বিশ্বাস, আমার চেতনাতে বলছি। আর ভালো ডাক্তার দরকার, আর ভালো প্র্যাকটিস দরকার, আমাদেরকে আরও সচেতন হতে হবে এবং বিশ্বাস অর্জন করতে হবে, বিশ্বাস অর্জন করাতে হবে। তাহলে আমার মনে হয় ডায়াবেটিস, ব্লাড প্রেশার, থাইরয়েড সমস্যা, এইসব সমস্যার জন্য সারা জীবন ঔষধ নামক একটি বিষয়ের উপর নির্ভরশীল না থেকে আপনি নিজের উপর নির্ভরশীল থাকা ভালো, আপনি আল্লাহর উপর নির্ভরশীল হওয়া ভালো। আমরা ধর্মত যেটা বলি, আপনি আল্লাহর উপর নির্ভরশীল হবেন, নিজের উপর নির্ভরশীল হবেন। আপনি ওষুধের উপর, চিকিৎসকের উপরে নির্ভরশীল নয়, আপনি নিজের উপরে নির্ভরশীল। ধন্যবাদ। আপনি যেটা বলছেন সত্যি খুব ভালো জিনিস, যেটা আমরা আমাদের স্বাস্থ্য আমরাই রক্ষা করতে হবে, ব্যায়াম করতে হবে, খাবার পরিমাণ মতো খাবার খেতে হবে, এক্সারসাইজ যদি না করি আমাদের এই ব্লাড আপনার ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার মানেই আমাদের এই যে নতুন ব্লাড সৃষ্টি করতে পারবে না যেন আপনার গেদা থেকে। তো এই কাজেই এটা আমরা সবাই সচেতন থাকা দরকার। এবং আপনার হলিমানের যেভাবে বলছে নাকি, homeopathy is a comprehensive system of medicine which aims to not only treating the person but also removing the all root causes. Okay, এটা আমরা যদি রুট কজ সম্পর্কে আমরা সচেতন না হই, রুট কজ কীভাবে আমরা রিমুভ করতে না পারি, তাহলে কেউ আমাদেরকে সাহায্য করবে না। হোমিওপ্যাথিক ঔষধ দেয়, কিন্তু আমরাও আমাদের পক্ষ থেকে আমাদের যে যেখান থেকে আসি, যে রোগী ভুগতেছি, আমরা চেষ্টা করা দরকার। আরেকটা এই ভীষণ মরণবাদী ডিজিজ ক্যান্সার। ক্যান্সার না হওয়ার জন্য কী ধরনের সাবধানতা করা দরকার? ক্যান্সারটা যেমন আমাদের কমিউনিটির। ধন্যবাদ। একসময় বলা হতো যার হচ্ছে যক্কা তার নাই রক্ষা। এর আগে কলেরা মহামারী, কলেরা সম্বন্ধে ভ্রান্ত ধারণা ছিল, কলেরার নামে দৈত্য আছে এবং দৈত্য সবাইকে মেরে ফেলে ইত্যাদি ভ্রান্ত ধারণা ছিল। ডায়রিয়া এবং কলেরা সব একত্রে মিশিয়ে আমরা আমাদের ধারণাগুলো বলছিল না। যাই হোক, এখন আর যক্কা মানুষ ভয় পায় না, ম্যালেরিয়া ভয় পায় না, কলেরা এবং ডায়রিয়া ভয় পায় না, তাইলে ক্যান্সারও একদিন মানুষ ভয় পাবে না। এই ভয়ের জায়গাতেই বেড়ে আসতে হবে এবং সাবধানতার মান নেই। যে কথা বলা হয় সাবধানতার মান নেই, সাবধান থাকতে হবে। আমাদের বেশি করে কেমিক্যাল আমরা খেয়ে থাকি। তারপরে রেডিয়েশন, আমাদের যে রেডিয়েশন, আমরা বিভিন্ন ধরনের মাইক্রোওয়েভ ইত্যাদি ব্যবহার করে থাকি, একটা জিনিস বারবার গরম করে খাই, এইসব জিনিস থেকে আগের যুগে আবার ফিরে আসতে হবে। কিছু জায়গায় আমরা এই মেশিনারি জিনিসের উপর নির্ভরশীল না হয় আমাদের আগের সিস্টেম, অর্গানিক যুগের সিস্টেমে আমাদেরকে থাকতে হবে, এটাই ভালো হবে। বেশি করে কেমিক্যাল খাওয়া বর্জন করতে হবে, লবণ চিনি খাওয়া বর্জন করতে হবে, রেডিয়েশন থেকে বাঁচতে থাকতে হবে। আমার মনে হয় ক্যান্সার হওয়ার অনেকগুলো কারণ, আবার কিছু কারণ বলা হয়েছে ক্যান্সারের, সেটা হলো চিন্তা, দুশ্চিন্তা। এবং বলা হয়েছে অনেক দুশ্চিন্তা থেকে ক্যান্সার হতে পারে, জেলাস থেকে ক্যান্সার হতে পারে, ঈর্ষান্বিত। আপনি অন্যের জন্য সুস্থ কামনা করবেন, আপনি নিজে সুস্থ থাকবেন, মানুষ সুস্থ থাকবে, সারা দুনিয়া সুস্থ থাকবে। আপনি দোয়া করবেন সমস্ত মানব জাতির জন্য, শুধু খালি মুসলমানদের দোয়া করবেন না, সমস্ত মানব জাতির জন্য দোয়া করবেন।
এবং মনে করবেন সবাই সুস্থ থাকুক, আমিও সুস্থ থাকবো। এবং ঈর্ষা, যেটা ঈর্ষা, হিংসা, জেলাস, বলা হচ্ছে জেলাস থেকে ক্যান্সার হতে পারে। এবং এইসব জিনিস রিসার্চ হচ্ছে যে জেলাস থেকে ক্যান্সার হতে পারে, চিন্তা থেকে ক্যান্সার হতে পারে, রেডিয়েশন থেকে ক্যান্সার হতে পারে, তামাক, জর্দা, সাদা ইত্যাদি ইত্যাদি। এইসব জিনিসগুলো বর্জন করতে হবে, অবশ্যই বর্জন করতে হবে। চিনির পরিমাণ রিডিউস করতে হবে, লবণের পরিমাণ কমাইতে হবে। তাইলে আপনি এই ধরনের রোগ ব্যাধি থেকে, অনেক সময় আননোন ভাইরাস যদি আক্রমণ করে, সেখানে আমাদের ইমিউন সিস্টেম নিজের সেলকে আঘাত করে। তো আঘাত সেল করার পরে অনেক সময় আমাদের সেল আক্রান্ত হয়ে যায়, বিকৃত হয়ে যায় এবং ক্যান্সারে পরিণত হয়। সেটা হলো আত্মঘাতী সিদ্ধান্ত। অর্থাৎ আত্মঘাতী সিদ্ধান্ত আপনার না, আপনার নিজের সেল ইমিউন সিস্টেম না বুঝে আপনার যে ভাইরাস অন্য যেটা আক্রমণ করছে সেটাকে আক্রমণ করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নেয় এবং ক্যান্সার তৈরি হয়। এগুলো অনেকগুলো রিসার্চ আছে ক্যান্সারের উপরে। হয়তো এমন একদিন আসবে যে ক্যান্সারও কোনো বড় রোগ নয়, সেটাই প্রমাণ হবে। কাছাকাছি আমাদেরকে সব ধরনের সাবধানতাই থাকা ভালো। এক, চিনি কমানো হবে, লবণ পরিমাণ কমাতে হবে, তৈলাক্ত, ভাজা পোড়া এবং ফাস্টফুড কমাইতে হবে। এবং আমরা যেগুলো খাবো অর্গানিক দুধ, তারপরে অর্গানিক ডিম, অর্গানিক শাকসবজি, এবং পরিমাণ যদি কম খান ভালো, বেশি যদি দাম হয় তাও ভালো। তো আপনার জীবনের জন্য এইসব জিনিসগুলো রুটিন মেনটেন করতে হবে। আর একটা সিদ্ধান্ত, জীবনের রুটিন তৈরি করতে হবে। আমাদেরকে ব্যায়াম করতে হবে, প্রচুর ব্যায়াম, 5-10 মাইল হাঁটতে হবে। তারপরে কাজের দিকে তাকা উচিত, কর্মক্ষম থাকা উচিত। আমাকে বেনিফিট নির্ভরশীল, আমাকে পরনির্ভরশীল এবং ডাক্তার নির্ভরশীল, ঔষধ নির্ভরশীল। আমি আবার বলি, এই নির্ভরশীলতা কমিয়ে আপনি নিজের উপরে দাঁড়ানোর চেষ্টা করেন, আত্মবিশ্বাস আনেন এবং ধর্মীয়ভাবে আল্লাহর উপরে বিশ্বাস আনেন, আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ। ডাক্তার সাহেব, আমার আরেকটা রিলেটেড কোয়েশ্চন, কারণ আমাদের সমাজে আমরা আশেপাশে অনেকজন দেখছি যারা ক্যান্সারে ভুগতেছেন। কেউ কেউ কিউমোথেরাপি নিচ্ছেন, কেউ কেউ রেডিওথেরাপি নিচ্ছেন, কেউ কেউ নট হোমিওপ্যাথি, কেউ কেউ আপনার যে আরেকটা যে আপনার গাছ পাশার জন্য যেন এটা কি বলে, এটা কবিরাজি ওগুলা নিচ্ছে। তাহলে আমরা কোনটাকে বেশি বিশ্বাস করব এবং কোনটার ব্যাপারে আমরা হোমিওপ্যাথিক এই ধরনের কোনো ঔষধ ব্রেক থ্রু হচ্ছে কিনা? ধন্যবাদ। হোমিওপ্যাথিতে ঔষধ আছে, ক্যান্সারের অনেকগুলো হোমিওপ্যাথিতে ঔষধ আছে। ক্যান্সার সেল দিয়ে এইসব ঔষধ বানানো হয়েছে। কিছু কিছু মেডিসিন ক্যান্সার সেল দিয়েও, যেভাবে অ্যালোপ্যাথিক বানানো হয়েছে, হোমিওপ্যাথিতে এইসব ঔষধ আছে। ক্যান্সার সেল দিয়ে ওষুধ বানানো হয়েছে। তারপরে রেডিয়েশন দিয়ে বানানো হয়েছে। এইসব কিছু ওষুধ আছে, ডাক্তার নির্ধারণ করবে কোন কোন ওষুধ দিলে পরে, বিশেষ করে গা যেটা হয়েছে, ক্যান্সার যেটা গা কত যেটা বিকৃত সেল যেগুলো, এগুলো যাতে সুস্থ হয়, কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে, ভালো ওষুধ আছে। তো আপনি চেষ্টা করবেন আসলে ডায়াগনোসিস যখন আপনার আসল সমস্যা হলো এই দেশেও 3 মাস 6 মাস 9 মাস 12 মাস পরে আমাদের ডাক্তার সাহেব না বলে দরকার, মারা গেছেন ক্যান্সারে। 8 মাস পরে উনি বললেন আমার তো পিঠে ব্যথা করে, কোমরে ব্যথা করে। 8 মাস পরে ডায়াগনোসিস হলো ওনার ক্যান্সার সেল ধরা পড়ছে। ওইটা যদি 8 মাস আগে ধরা পড়তো তাহলে তো উনি আগে সুস্থ হয়ে যেতে পারতেন। তারপর কেমোথেরাপি দিচ্ছেন, কিছুদিন বাচ্চা মারা গেছেন ইত্যাদি ইত্যাদি। তো ডায়াগনোসিস অনেক লেট হয়ে যায়। এই ব্যাপারে আমার মনে হয় NHS বা আমাদের চিকিৎসা ব্যবস্থা আরও সজাগ হওয়া উচিত। তাড়াতাড়ি ডায়াগনোসিস করে একটা সিদ্ধান্তে পৌঁছা উচিত যে এটা ক্যান্সার কিনা। দেরি হওয়া মানেই তো বিপজ্জনক, ব্যাপারটা কি না। এবং চিকিৎসা সেবা এটা ফ্রি, এবং ফ্রি হওয়ার অর্থ নয় যে আমাকে বছরের বছর নিয়ে আমাকে নিয়ে গিনিপিগের মতো আমাকে সিদ্ধান্ত দিবেন 1 বছর পরে এটা ক্যান্সার হয়েছে। এটা তো 2 মাস আগে দিলে ভালো হইতো, আর একটু গুরুত্ব দিলে ভালো হইতো। আমি বলি না এই সব ক্ষেত্রে ঠিক না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এইভাবে তো আমি আমার যে ডাক্তার মারা গেছেন, যেরকম ডাক্তার আশরাফুদ্দিন সাহেব, উনি 8 মাস পরে উনি রাগ করছেন, ভীষণ রাগ। তারপরে ওনার ডায়াগনোসিস হয়েছে এটা ক্যান্সার ধরা হচ্ছে। কিন্তু এই 8 মাস আগে, এটা 4 মাস আগে তো সিদ্ধান্ত দেওয়া যেত, ধরা পড়তো গুরুত্ব দিলে, গুরুত্ব সহকারে। তো এগুলো কিছু নেগলিজেন্সি আছে। যেহেতু আমার ফ্রি চিকিৎসা, আমরা ফ্রি চিকিৎসা পাই, ওষুধ ফ্রি, এটারও এটা ভালো দিক এবং এটা একটা মন্দ দিক আছে। তো আমার মনে হয় আসলে তো পয়সা তো সরকারের দেয়, আসলে ফ্রি বলতে কোনো কিছু নাই। মানুষ ট্যাক্স দেয়, এই ট্যাক্সের পয়সা থেকে ফ্রি আপনার NHS-এর ইত্যাদি ইত্যাদি। তাইলে ফ্রিতেও কোনো কিছু নাই, সব কিছু। আবার ধরেন আপনার জিবি সার্জারিতে শুধু কম্পিউটার দেখলেন, কম্পিউটারের মাধ্যমে রোগী দেখা হইলো, কম্পিউটারের অনলাইন ফোনের মাধ্যমে, কিন্তু রোগীকে ভালো করে দেখা উচিত।
সান্ত্বনা দেওয়া উচিত, ফেস টু ফেস রুগী দেখা ভালো এবং রুগীকে দেখা উচিত, রুগীর কথাগুলো ভালো করে শোনা উচিত। শুধু রিপিট প্রেসক্রিপশন দিলেন আর দেখলেন না, এটা আসলে চিকিৎসা ব্যবস্থা আরও বেশি কোনো কোনো দেশে, আবার ইউরোপের কোনো দেশে এবং আমেরিকারও তারা চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। ইভেন ক্যান্সার ব্যাপারে তারা অনেক বেশি ভালো চিকিৎসা তৈরি করতে পারছে। এবং আপনার কী নাম, ডায়াবেটিসের ব্যাপারেও কিছু ইঞ্জেকশন ইত্যাদি ইত্যাদি ওষুধ আবিষ্কার হয়েছে বিভিন্ন অন্যান্য দেশে। তো আমরা তো অনেক ফার্স্ট ওয়ার্ল্ড এই কান্ট্রি, আমরা তো এনেছে অনেক অগ্রসর। তো আমার মনে ভালো চিকিৎসা উচিত। আমি একটা গল্পই বলি, আব্দুল গফফার চৌধুরী সাহেব আমেরিকা গেছিলেন, ওনার ডায়াবেটিস ওষুধ শেষ, তো উনি লিস্ট দিলেন, তারা বলছে তুমি তো 50 বছর আগে ওষুধ খাচ্ছ, আমরা তোমাকে নতুন ওষুধ দিব, তুমি ফ্রি খাও, 50 বছর আগে ওষুধ খাচ্ছ। আমি গল্পটাই বললাম আর কি। উনি তো মারা গেছেন, উনি আবার নাকি মৃত কোটেশন দিলেন, আমি তো মৃত কোটেশন দিচ্ছি। যাই হোক, উনি এটাই বলছিলেন যে ওনাকে বলছে যে আপনি 50 বছর আগে তুমি ফ্রি ওষুধগুলো খাচ্ছ, অথচ আমরা নতুন ওষুধ দিব, পয়সা দেওয়া তুমি। তাইলে আমরা ফ্রি খাইলাম বলে তো 50 বছর 20 বছর আগে ওষুধ খাওয়া ঠিক না, আমরা নতুন এডিশন যেগুলো ভালো ওষুধ খাওয়া ভালো। ধন্যবাদ। ডাক্তার সাহেব, সুন্দর গুরুত্বপূর্ণ আমরা বক্তব্য শুনলাম। যে ডায়াবেটিসের তো ডায়াবেটিস নয়, আপনার ক্যান্সারের যদি ফাইভ স্টেজেস আছে। আমার জানা মতো আমার এই শিক্ষক উনি স্টেজ 3 ছিলেন, এবং স্টেজ 3 পরে ওনাকে কিছু অপারেশন করা হইল। অপারেশন করার পরে উনি 12 ইয়ার্স এই ডায়াগনোজ করার পরে স্টেজ 3 12 ইয়ার্স বাঁচলেন, এবং তাকে এই আপনার কিমোথেরাপি দেওয়া হয়েছিল। কিন্তু কিমোথেরাপি আমি মনে করি না এত বাদ বলে, কিন্তু কিমোথেরাপি সাইড ইফেক্টটা ভীষণ খারাপ। ওই যে এইটা এবং একদিন হয়তো যে ক্যান্সারের ব্রেক থ্রু হবে, হয়তো হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক যেটাই করে, আমরা সেটার এই অপেক্ষায় আছি, যাতে আর যাতে মানুষ এভাবে তার পরিবারকে ছেড়ে চলে যেতে না হয়। মা যাতে এই প্রসঙ্গে বলি, দেখুন কুমিল্লার আমাদের একজন বিজ্ঞানী বলা হয়, বিজ্ঞানী বলতে ওনাকে উনি নোবেল পাওয়া উচিত ছিল। 1 মুষ্টি গুড়, 1 চিমটি লবণ, 1-2 লিটার পানি, ফুটন্ত পানি ঠান্ডা করে ঘন ঘন খেতে থাকবেন। এটা ডায়রিয়া, এইটাই মাউথ স্যালাইন বা ওয়াটার স্যালাইন পরে হয়েছে। তো উনি যে আবিষ্কার করলেন, এর আগে তো ছিল কলেরা নামক দৈত্য, ডায়রিয়া নামক দৈত্য, এই দৈত্যের এই ভয়ভীতি ছিল। কিন্তু উনি তো 1 মুষ্টি গুড়, 1 চিমটি লবণ, 1 লিটার 2 লিটার পানি ফুটন্ত করে এবং এটা বারবার খেতে থাকুন। এখন যেটা প্যাকেটজাত হয়েছে, তো ওটা উনি আবিষ্কার করছেন। উনি তো আসল নোবেল পাওয়ার যোগ্য, এই বড় কাজ করছেন। যেহেতু আমাদের সেই সব অবহেলিত দেশের সরকারিভাবে অত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার জায়গাটা প্রশস্ত নয়। এখন নাইলে উনি তো এটা বিরাট কাজ করছেন। ওনার নাম তো সারা পৃথিবীতে থাকা উচিত, যে কুমিল্লার একজন বাঙালি ডাক্তার এই দিনে ওকে 1 মুষ্টি গুড় দেওয়া লবণ দেওয়া যে আবিষ্কার করছেন খাবার স্যালাইন, এটা ঘন ঘন খেলে, যেহেতু পানি শূন্যতা হয়, লবণ শূন্যতা এবং গ্লুকোজ বাইরে হয়ে যায় ঘন ঘন ডায়রিয়া হওয়ার পরে, শুধু এটা পূরণ করতে হবে। এই জিনিসটা আবিষ্কার করছে। তো আমার মনে হয় একদিন ক্যান্সারেরও এইভাবে আবিষ্কার হবে। আর কেমোথেরাপির পক্ষে এবং পক্ষে 2টা কথা আছে। কেউ কইতেছে কেমোথেরাপি দেওয়ার পরে রুগী হয়তো 5 বছর বাঁচলো না, আগেই মারা গেছে। আবার কেউ কইতেছে উনি তো বাঁচলো না, কেমোথেরাপি দেওয়ার পরে ইনি আর 5 বছর বাঁচছেন। তো আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, এই মুহূর্তে দিতে পারবো না। এইটা অভিজ্ঞ ডাক্তার, চিকিৎসক, নার্স, মানে তাদের সিস্টেম, হসপিটাল এবং কনসালটেন্ট তারাই সিদ্ধান্ত দিবেন। তবে আমার মনে হয় এই বিষয়ে অন্যান্য বিভিন্ন দেশে গবেষণা হচ্ছে, তারা অগ্রসর হয়ে গেছে। তো আমরা মনে হয় কম্পিটিশন অগ্রসর হওয়া উচিত এবং আমরা সুচিকিৎসা চাই। ধন্যবাদ। ডাক্তার সাহেব, আমি ছোট্ট একটা জিনিস বললে রাখি। আমার এরিয়াতে এই যে আমি বার্কিংয়ে থাকি, আমার এক বড় ভাই উনি সবসময় দিন পার্কে যান। বাদে বললাম যে আপনার ডায়াবেটিস, আপনি কী করে? আমি ডায়াবেটিস ছিল, এখন আর ডায়াবেটিসের ওষুধ নিচ্ছি না। বলে কেন নিচ্ছেন না? এখন আমি রেগুলার যদি এক্সারসাইজ করি, আমার খানির কন্ট্রোল, এখন ডাক্তারে তার ডায়াবেটিস পাচ্ছে না। তোমার ডায়াবেটিস কী হলো? বলো যে উনি বললেন আমি এই যে আপনাদের এই ঔষধ আমি বিশ্বাস করি না, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ দি ডায়াবেটিস। এবং এভাবে আমি আশা করব আমাদের যারা আছেন তারা সবাই যে এক্সারসাইজের মাধ্যমে যে ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায়।
খাওয়ার মাধ্যমে কন্ট্রোল করা যায়, যাতে এত বেশি ফ্যাট জাতীয় খাবার না খাই। এবং স্পেশালি ডায়াবেটিস টাইপ 2, টাইপ 1 সম্পর্কে আমার খুব কম ধারণা। আমার ডাক্তার সাহেব বললেন যে টাইপ 1-এর ব্যাপারে যেমন এই আপনার যদি 2 থেকে 5 পর্যন্ত আপনার এই পেশকেতা থাকে ডায়াবেটিস। আমি একটা উদাহরণ দিই। উনি কিছুদিন আগে আমাদের ডাক্তার সিরাজুদ্দিন সাহেব করোনা রোগে আক্রান্তে মারা গেছেন, সেটা হায়াত না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু উনি বাংলাদেশে গেছিলেন লন্ডন থেকে, তিনি মদের ব্যবসা করবেন না ইত্যাদি রেস্টুরেন্ট সারিয়ে বাংলাদেশে গেলেন, সেখানে আবার ট্রাভেলস ব্যবসা করলেন, প্রচুর পয়সা কামাই করলেন এবং এই যে অর্গানিক এই যে মোরগ টোরগ খাওয়ার পরে খুব মোটা হয়ে গেলেন এবং লন্ডন আসার পরে যখন হিথ্রোতে বমি শুরু করলেন, তারপরে ধরা পড়লো ওনার ডায়াবেটিসের পরিমাণ অনেক বেশি, 28-29 সুগার লেভেল হয়ে গেছে। তখন ইনসুলিন দেওয়া হয়েছে হসপিটাল থেকে, উনি ইনসুলিন বিদায় রইল। কিন্তু উনি বাকি 20 বছর ঔষধ চালিয়ে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তিনি সুস্থ ছিলেন। সিরাজউদ্দিন, ডাক্তার সিরাজউদ্দিন সাহেব হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। উনি 20-30 বছর বাকি জীবন উনি ডায়াবেটিস থেকে কোনো ধরনের ওষুধ নিতেন না, অর্গানিক খাবার খেতেন। মাঝে মাঝে আমাকে নিয়ে চাইনিজ টাউনে গেছেন, কি বিভিন্ন ধরনের অর্গানিক জিনিস আনছেন। তারপরে ব্যায়াম করতেন এবং জীবন স্বাস্থ্য রকমই রাখছিলেন এবং তিনি ডায়াবেটিসে বাড়ি আসলেন। এটা উদাহরণ। আসলে উনি যদি জীবিত থাকতেন তাহলে ওনার একদিন নিয়ে আসলে ভালো হতো। ওনার নিজের মুখে এটা বললে শেয়ার করলে খুবই ভালো হতো, অনেকের জন্য এটা আশাবাঞ্ছিকত। তো আর আমরা চেষ্টা করব এই ধরনের যারা ডায়াবেটিসে বাড়ি আসছেন তাদের যেজনকে আগামীতে প্রোগ্রামে আনা যায় কিনা, আগামী দিনগুলো যে কোনো প্রোগ্রামে, তাহলে আমার মনে হয় এটা একটা সুন্দর শেয়ার হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার সাহেব জি, আপনি পরামর্শ দিলেন। আমাদের অনেকে হয়তো শুনছেন, যারা শোনেন, আপনারা যদি এই ধরনের অবস্থায় সাফার করেন, আপনারা চেষ্টা করেন যে ব্যায়ামের মাধ্যমে ওষুধ ছাড়া যেগুলো ভালো হওয়া যায় ওইটার চেষ্টা করেন। যেমন আমরা বলছিলাম থাইরয়েডের ব্যাপারেও বলছো, আপনি বলছেন কী করলে হবে, হোমিওপ্যাথি খাবেন, প্লাস আপনার এক্সারসাইজ করবেন, যাতে স্ট্রেস ফ্রি থাকবেন। আপনার স্ট্রেস থাকে না ডিপ্রেশন থাকে, তাহলে আপনার স্বাস্থ্যর আরও ক্ষতি হবে, যাতে আপনার স্বাস্থ্য আসলে আমাদের বডি একটা স্বয়ংক্রিয় মেশিন, সেখানে ওষুধ তৈরি হয়, রোগ প্রতিরোধের সিস্টেম আমাদের শরীরে আছে। সেটা যদি আমরা শক্তিশালী করি তাইলে বাইরে থেকে ওষুধ সেবন না করলেও আমাদের শরীরের ভিতরেই তো রোগ প্রতিরোধ সিস্টেম আছে, ঔষধের ব্যবস্থা আছে। এবং আমরা যেগুলো খাই, যেগুলো ভেষজ খাবার, ভেষজ যেগুলো মানতে ঔষধ, এই যেগুলো খাই আমরা, সেগুলোর মাঝে ঔষধ আছে এবং এই ঔষধেই আমরা। ডাক্তার একটা কল আসছে, কল নিয়ে নিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি জি ভালো আছি। আচ্ছা, রক্ত সুগার লেভেল 53 হইলে এটা ডায়াবেটিস না বা 60, এটা টাইপ 2 ডায়াবেটিস ইট লিটল বিট হায়ার। আপনার যে আগের যেটা ছিল ডায়াবেটিসের, আপনার সুগার লেভেল যদি আপনার এই 6-7 হলে নর্মাল, এইটা ডায়াবেটিস অনেক সময় কনসিডার করা যায় না। আর এবং আপনার মনে হয় এটা এটা আপনার এই 8 থেকে 9-এর ভিতরে আপনার চলে গেছে। এটা একটু বেশি। আপনি এক্সারসাইজ সুগার লেভেল তারা হয় এটা 54 তো গুডা। জি 54 তো আপনার অথবা নাই, রিস্ক নাই, আপনি বুঝতে পারছি না। এটা হলো আপনার ডাক্তার সাহেব কি ওষুধ খাওয়ার পরামর্শ দিছে না দেয় নাই? তাহলে তুমি ভালো কথা বলছো। আপনি যদি এখন থেকে লাইফস্টাইল এক্সারসাইজ করেন, ডেইলি 10 মাইল হাঁটতেন, 5 মাইল হাঁটবেন না, আমি একদিন হাঁটতে পারবেন না, প্রথম 2 মাইল হাঁটেন, 5 মাইল হাঁটেন, 10 মাইল হাঁটেন। যদি হাঁটতে পারেন এবং তাড়াতাড়ি হাঁটতে পারেন, তারপর খাবার কমাবেন, কেন বেশি করে খাবেন, বেশি করে হাঁটবেন, বেশি করে এক্সারসাইজ করবেন, মনোযোগ বেশি রাখবেন এবং আপনি ডায়াবেটিস লেভেলটা, সুগার লেভেলটা কমিয়ে আনেন। সুগার লেভেল আসলে আমরা যা কিছু খাই তা কিন্তু গ্লুকোজ হয়, সুগার হয়ে যায়। তো আমরা যদি আপনি বেশি খাইলেন, এটা ক্যালোরি বার্ন করলেন, আপনার যদি ক্যালোরি বার্ন করতে পারেন, খাবারটা যদি হজম করে নিতে পারেন, তাইলে আপনার সুগার লেভেল পারবে না। আমার মনে হয় আপনি এখান থেকে যদি নিয়ত করেন, আপনার বিশ্বাস চেতনা থেকে, আমি ডায়াবেটিসের ওষুধ খাবো না, আমি এখান থেকে ফিরে আসবো, নিচের দিকে আসবো,
তাহলে আপনি hello. সাকসেসফুল হবেন। হ্যালো, যে ইয়ে বলেন এই যে তারা যে কইরা 54 আছে এটা কত নিচে লইয়া ও 54 অত রিক্স নাই 54 ইজ আপনার কম্বিনেশন এটা এই 48 উইলে মোটামুটি বালা তো আপনার রিক্স লেভেলে গেছেন না, কারণ এই ডায়াবেটিসে আমার কাছে যে বুক আছে কি কিন্তু তখন থেকে লাইফ মেনটেন করলে ভালো। আপনার লাইফ মেনটেন করেন, খাওয়া দাওয়া রাত্রে খাবেন না, কিন্তু 8টার পরে ভাত খাবেন না, এইটা চিন্তা করেন। Thank you, Beers, for our time is nearly finished. বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা আজকে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখছেন, আয়ন টিভির পক্ষ থেকে আমি ইমরান হোসেন চৌধুরী এবং আমাদের গেস্ট জনাব গিয়াসউদ্দিন কনসালটেন্ট জনাব গিয়াসউদ্দিন আহমেদ এর পক্ষ থেকে আমরা যদি কিছু ভুল করি আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। আপনারা দেখেন আগামী সপ্তাহে আমাদের অনুষ্ঠান